অলরেডি 12:15 বেজে গেছে। পার্টিসিপেন্ট তো সবাই নাই, মাত্র 42। ম্যাম আমাদের মেডিকেল কি খুলে দিবে এই মাসে? এরকম শোনা তো যাচ্ছে, জি ম্যাম, শোনা যাচ্ছে এরকম কথা, শোনা যাচ্ছে 20 তারিখের পর খুলে দিবে, কিন্তু আসলে কি আমি তো এখন কনফার্ম না, কেউই কনফার্ম না। সরকার থেকে আসবে। ম্যাম এখনো কোনো ওরকম কোনো ডিসিশন আসে নাই। হ্যাঁ, নোটিশ আসে নাই, এরকম কোনো ডিসিশন দেয়নি। ওদের এন্ডোক্রাইন রিভিশন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এন্ডোক্রাইনে আমাদের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে স্টেরয়েড। এই দুইটা বেশি ধরা হয়। তারপরেও এই ইউটেরাস থেকে ধরা হচ্ছে নিউট্রাল হরমোন গুলা, তারপর পিল, এগুলা কম ধরা হয়, পিল টিল, কিন্তু ওই যে এগবোলিক্স গুলা ধরা হয় এন্ডোক্রাইন থেকে, আর ইনসুলিন আর স্টেরয়েড খুব এগুলোর উপর বেশি জোর দেওয়া হয়। তো ইনসুলিন আজকে রিভিশন করি, দ্রুত আগাই। ইনসুলিনের তোমার এটা কি প্যানক্রিয়াস, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসের এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটা পার্ট থাকে। এক্সোক্রাইন পার্ট হচ্ছে অ্যাসিনার সেল, তাই না? এখানে আমরা এটা নিয়ে ডিসকাস করব না। অ্যাসিনার সেল থেকে ডাইজেস্টিভ এনজাইম বাইকার্বনেট ইয়েতে যায়, ইন্টেস্টাইনে যায়। আর ছোট 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 থাকে অনেক মিলিয়নস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল। এবং এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন পার্ট। এবং এই এন্ডোক্রাইন পার্টে তোমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর 4টা সেল থাকে, এটা তোমরা জানো অলরেডি। কি কি সেল? বিটা সেল বা বি সেল, এ সেল, আর কি থাকে? গামা ডেল্টা, ডেল্টা সেল, আর হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এফ সেল। ঠিক আছে? বিটা সেল থেকে কি কি রিলিজ হয়? ইনসুলিন, ইনসুলিনের সাথে ইকুইমোলার কনসেন্ট্রেশনে সি পেপটাইড, কিছু অ্যামিলিন এবং কিছু প্রো ইনসুলিন থেকে যায়। ইনসুলিন পুরোপুরি হয় না যেগুলা, প্রো ইনসুলিন সেগুলো কিছু রিলিজ হয়। এ সেল থেকে গ্লুকাগন রিলিজ হয়, গ্লুকাগন আবার বি সেলকে সাপ্রেস করে, তাই না? ডেল্টা সেল, সোমাটোস্ট্যাটিন, ডেল্টা সেল থেকে কি বের হয়? সোমাটোস্ট্যাটিন বা ডি সেল। সোমাটোস্ট্যাটিন হচ্ছে ইউনিভার্সাল ইনহিবিটর, মানে সে সব কিছুকে ইনহিবিট করে ফেলে। তাহলে সে এ সেল এবং বি সেল দুটাকেই ইনহিবিট করবে। জি সেল থেকে আসে গ্যাস্ট্রিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কিছু থাকে স্ক্যাটার্ড অ্যামাউন্টে। আর বিটা সেল বলা হয় যে বিউটিফুল লেডি, তাই না? বিটা সেল অফ প্যানক্রিয়াস। তাহলে বিউটিফুল লেডিরা হচ্ছে গিয়ে পার্টির সেন্ট্রালে থাকে। পার্টি, একটা পার্টি হচ্ছে, বিউটিফুল লেডিরা কই থাকবে? মধ্যমণি হয়ে থাকবে, তাই না? তাহলে ঠিক প্যানক্রিয়াসে সেলগুলা, বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস থাকে হচ্ছে তোমার মিডলে। আর সারাউন্ডেড বাই এস আলফা সেল, এস সেল, এস সেল হচ্ছে ধরো তোমার পুরুষ, পুরুষ জাতি, বিউটিফুল লেডিদেরকে সারাউন্ড করে থাকছে। ডেল্টা সেল হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এটা স্ক্যাটার্ড অবস্থায় থাকে। ডেল্টা সেল, ডি ফর ডগ, ডগ মেয়েদের মধ্যে থাকতে পারে, ছেলেদের মধ্যে থাকতে পারে। আর এফ সেল হচ্ছে ফিউ, ফিউ থাকে এফ সেল, সো ফিউলি স্ক্যাটার্ড থাকে। ডেল্টা সেলও স্ক্যাটার্ড থাকে, এ সেল বি সেলের মাঝখানে থাকতে পারে, সাইডে থাকতে পারে। তাহলে তোমার বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ করলে, ইনসুলিনের বিটা সেল অফ দ্য মানে ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মিডলে থাকে আর্টারিওল, আর বাইরে থাকে এই ভেনিউল। তাহলে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস যখন ইনসুলিন রিলিজ করে, তখন সে আলফা সেলের টাচে আসে বাইরের দিকে, তখন আলফা সেলটাকে সাপ্রেস করার চেষ্টা করে। আচ্ছা, ইনসুলিন সিনথেসিস এটা দরকার নাই আপাতত তোমাদের। তোমরা আসো ইনসুলিন কেমিস্ট্রি। ইনসুলিন কেমিস্ট্রি কি? মলিকুলার ওয়েট জানতে হবে আমাদের 5808। এটা কিন্তু পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করে, 5808 মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট, হাই মলিকুলার ওয়েট, এটার ইম্পর্টেন্স কি? নর্মালি একটা ড্রাগ হচ্ছে 100 থেকে 1000 মলিকুলার ওয়েট থাকে, এর বেশি গেলে
আমাদের ইউজুয়ালি ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার বলো, ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলো, এগুলো ক্রস করতে পারে না। সো ইনসুলিন ক্যানট ক্রস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ক্যানট ক্রস ব্লাড ব্রেইন ব্যারিয়ার। সো সে ব্রেইনের ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাইতে পারে না। আবার ইনসুলিন তোমার ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না, সো এটা প্রেগন্যান্সিতে সেফ। ঠিক আছে, এখন তৈরি হলো কি, প্রথমে তৈরি হয় হচ্ছে প্রি প্রো ইনসুলিন। প্রি প্রো ইনসুলিনে তোমার 90 অ্যামাইনো অ্যাসিড থাকে, তারপরে এটা ভেঙে গিয়ে তৈরি হয় প্রো ইনসুলিন। প্রো ইনসুলিনে 86 অ্যামাইনো অ্যাসিড থাকে, তারপরে এটা চলে আসলো প্রো ইনসুলিন। প্রো ইনসুলিন থেকে আবার ভেঙে কি হবে, ইনসুলিন এবং সি পেপটাইড। 51 অ্যামাইনো অ্যাসিড থাকে ইনসুলিনে, এবং কিছু ভেঙে যায় কিছু অ্যামাইনো অ্যাসিড, আর 31 থাকে সি পেপটাইড। আর টোটাল তাহলে ইনসুলিনে 51 অ্যামাইনো অ্যাসিড, এ চেইনে থাকে 21, বি চেইনে থাকে 30, এবং লিঙ্ক টুগেদার বাই ডাইসালফাইড ব্রিজ। এখানে দেখো একটা ছবি আমি আঁকার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে প্রি প্রো ইনসুলিন সিগন্যাল সিকোয়েন্স, বি চেইন, এরকম করে সি চেইন, তারপর হচ্ছে এ চেইন, 90 অ্যামাইনো অ্যাসিড। তারপর হচ্ছে গিয়ে এই প্রো ইনসুলিন যখন তৈরি হয়, এই সিগন্যাল সিকোয়েন্সটা ভেঙে যায়, থাকে শুধু বি চেইন, এ চেইন আর একটা সি চেইন, এবং সেখানে একটা ডাইসালফাইড ব্রিজ তৈরি হয়। কয়টা? 3টা। 2টা হচ্ছে এ চেইন আর বি চেইনের মাঝখানে, আর একটা হচ্ছে ইন্ট্রা এ চেইনে। তাহলে 2টা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা, 3টা ডাইসালফাইড বন্ড তৈরি হয়। তাহলে এটা হচ্ছে প্রো ইনসুলিন 86 অ্যামাইনো অ্যাসিড। তারপর ভেঙে আবার তৈরি হচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন হচ্ছে বি চেইনে 30 অ্যামাইনো অ্যাসিড, এ চেইনে 21 অ্যামাইনো অ্যাসিড, ডাইসালফাইড বন্ড, এবং সি পেপটাইডটা আলাদা হয়ে গেল। সেটা আবার তৈরি করছে কি 35 হওয়ার কথা, কিন্তু কিছুটা ভেঙে যখন পুরোপুরি সি হয় তখন 31 অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ডাইসালফাইড ব্রিজ, এটা একটু জিজ্ঞাসা করে পরীক্ষায়, ডাইসালফাইড ব্রিজ কয়টা? 3টা, 2টা ইন্টার আর একটা ইন্ট্রা। আরো যদি ভালো মনে রাখতে পারো তাহলে হচ্ছে গিয়ে একটা হচ্ছে A7 B7 এর মাঝখানে, আর একটা হচ্ছে A20 B19 এর মাঝখানে, আর যেটা ইন্ট্রা এটা A6 A11, এই দুইটাকে কানেক্ট করে। তাহলে 3টা ডাইসালফাইড বন্ড। আচ্ছা, ইম্পর্টেন্স কি ডাইসালফাইড বন্ডের? এটা ইম্পর্টেন্স হচ্ছে এরা হচ্ছে স্ট্রাকচারকে মেইনটেইন করে, একটা ইনসুলিনের স্ট্রাকচারকে মেইনটেইন করে, এ চেইন এবং বি চেইনের অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখে, তাদের বন্ডিংটাকে ঠিক রাখে, এবং কে জানি গুনগুন করে পড়তেছে। ম্যাম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে। কে জানি গুনগুন করে পড়তেছে। আচ্ছা, তাহলে 3টা ডাইসালফাইড বন্ডের আরটা ইম্পর্টেন্স হচ্ছে এরা অ্যাকচুয়ালি রিসেপ্টর বাইন্ডিং ক্যাপাসিটি আছে ওদের, ইনসুলিনের সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং কনফরমেশনাল চেঞ্জ হয়। এই ডাইসালফাইড বন্ড না থাকলে সেটা সম্ভব হতো না। ঠিক আছে, তাহলে ডাইসালফাইড বন্ডের অনেক ইম্পর্টেন্স আছে। তারপরে ইনসুলিন কিভাবে থাকে একটা বিটা সেলের মধ্যে, যে সিক্রেট যে গ্র্যানিউলের মধ্যে, বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসের যে গ্র্যানিউলের মধ্যে যে থাকবে ইনসুলিনটা, কিভাবে থাকে যে 2টা জিঙ্ক আর 6টা ইনসুলিন, এভাবে থাকে ওরা। হ্যাঁ, 2টা জিঙ্ক এবং 6টা ইনসুলিন। 6টা ইনসুলিনকে আমরা বলি হেক্সামার, এবং এই হেক্সামারটা কিন্তু অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ ফর্ম, এবং এটা স্টেবল ফর্ম, এবং এটা লং অ্যাক্টিং ফর্ম। এটা যখন আমি অ্যাক্টিভ করতে চাই এটাকে মনোমার হইতে হবে, তাহলে সেটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাইলে এটা ইনসুলিনে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে যখন ভিতরে ইনসুলিনটা থাকে তখন সে কার সাথে থাকে? ভিতরে তো অ্যামিলিন থাকে, ওই সেলের ভিতরে তো তোমার প্রো ইনসুলিন থাকে, সি পেপটাইড থাকে। এছাড়াও ইনসুলিনটা 6টা ইনসুলিন মলিকুল 2টা জিঙ্কের সাথে মিলে একটা গ্র্যানিউল তৈরি করে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় জিঙ্ক ইনসুলিন হেক্সামার। এখন আসো সি পেপটাইডের ইম্পর্টেন্স কি? সি পেপটাইড যখন প্রো ইনসুলিন ছিল তখন সি পেপটাইড সি চেইন হিসেবে ছিল, এ চেইন এবং বি চেইনের অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখছিল।
তারপর যখন ভেঙে ইনসুলিন হয়ে গেল, তখন যখন ইনসুলিন রিলিজ হয় তখন সি পেপটাইডও রিলিজ হয়। তখন ইনসুলিন এবং সি পেপটাইড দুইটা কিন্তু ইকুইমোলার কনসেন্ট্রেশনে রিলিজ হয়, যতটুকু সি পেপটাইড ততটুকু ইনসুলিন। এবং আমরা ইনসুলিন মেজার করতে পারি না, কারণ ইনসুলিন কেন মেজার করতে পারি না? প্লাজমা ইনসুলিন লেভেল, বিকজ ইনসুলিনের হাফ লাইফ মাত্র 5 মিনিট। কেন 5 মিনিট? কারণ এটা হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজমে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা ইনসুলিনেজ এনজাইম দিয়ে ডিস্ট্রাকশন হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে কিছু ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ফলে প্লাজমা ইনসুলিন লেভেল মেজার করা যায় না। আমরা যখন ইনসুলিন রিলিজ হয় ইকুইমোলার কনসেন্ট্রেশনে সি পেপটাইড রিলিজ হয়, সুতরাং সি পেপটাইডকে আমরা মেজার করতে পারি। সুতরাং সি পেপটাইড হচ্ছে একটা মার্কার ফর ইনসুলিন লেভেল। ইনসুলিন লেভেল একটা মার্কার, যে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কতটুকু ইনসুলিন আসলে রিলিজ হয়েছিল। এখন যাদের আইডিডিএম মানে কি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, তাই না? তাদের কি বলতো, তাদের সি পেপটাইড কেমন হবে? এখানে কি হয়, আইডিডিএম এ কি হয়? ইনসুলিন একেবারে তৈরি হয় না, ইনসুলিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এখানে ইনসুলিনই তৈরি হচ্ছে না, তাই না? ইনসুলিনের সেল ইনসুলিন তো নাই, ইনসুলিন ডেফিসিয়েন্সি, ইনসুলিন রিলিজ হচ্ছে না, তাইলে কি সি পেপটাইড কি হবে? রিলিজ হবে না, রিলিজ হবে না। তাহলে সি পেপটাইড লেভেল আমি কেমন পাবো? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে অনেক বেশি ডিক্রিজ পাবো, কম কমে যাবে পাবো, অনেক, তাই না? কম পাবো, অনেক বেশি কম পাবো। আবার নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে কি হবে? ইনসুলিন কিন্তু ঠিকই রিলিজ হচ্ছে বা কিছুটা কম রিলিজ হচ্ছে, এবং ইনসুলিন ঠিক মতো কি করতে পারছে না, কাজ করতে পারছে না। তাহলে সি পেপটাইড লেভেল কি থাকবে? মোটামুটি নরমাল থাকবে, নরমালের কাছাকাছি থাকবে, তাই না? কারণ ইনসুলিন তো রিলিজ হয়েছে ঠিকই, কিছুটা কম হয়েছে, সি পেপটাইড কিছুটা কমবে, খুব বেশি কমবে না। অথবা ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারছে না, ঠিক মতো ইনসুলিন রিলিজ হয়েছিল, তাহলে সি পেপটাইড লেভেল আইদার নরমাল অথবা কমলে কিছুটা, খুব সামান্য কমবে, 30% ডিক্রিজের মতো হবে। তারপরে দেখো, যদি ইয়ে করি, প্রেগনেন্সিতে কি হবে বলতো? সি পেপটাইড লেভেল ম্যাম বাড়বে, প্রেগনেন্সিতে কি হবে? ইনসুলিন রিলিজ হয় না? ম্যাম হয়তো হয়। তাহলে সি পেপটাইড লেভেল কি থাকবে? নরমাল থাকবে, তাই না? ইনসুলিনটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে প্লাসেন্টাল হরমোন দিয়ে, রিলিজ তো ঠিকই হচ্ছে সি পেপটাইডের সাথে, তাহলে সি পেপটাইড লেভেল কেমন পাবো আমি? নরমাল পাবো, নরমাল পাবো, ঠিক আছে। তারপরে ধরো প্লাসেন্টাল হরমোনের কথা কি বলছিলেন? মানে এটা দিয়ে প্লাসেন্টাল হরমোন দিয়ে ইনসুলিন ডিস্ট্রাকশন হয়ে যায়, এই কারণে ডায়াবেটিস মেলাইটাস হয়। গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? যে ইনসুলিন ঠিকই রিলিজ হয়, কিন্তু প্লাসেন্টাল হরমোনের কারণে ইনসুলিন সাপ্রেস হয়ে থাকে, কাজ করতে পারে না। তাহলে ইনসুলিন যেহেতু ঠিকই রিলিজ হচ্ছে, সি পেপটাইডও রিলিজ হচ্ছে, তাহলে সি পেপটাইড লেভেল নরমাল থাকবে, তাই না? তারপর তোমার আদার্স কজ, আদার কজের মধ্যে কিরকম? ড্রাগ, ড্রাগ দিলে যদি কি হয়, ড্রাগ দিলে কি হবে? ইনসুলিন রিলিজ বাড়বে, যদি ইনসুলিন রিলিজ বাড়ায় তাহলে কি বাড়বে? লেভেল বাড়বে, পেপটাইড লেভেল আমরা বাড়তি পাইতে পারি, তাই না? বেশি পেতে পারি। আবার ধরো তোমার কেউ বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিন পুশ করতেছে, ড্রাগ দিচ্ছ ইনসুলিন প্রচুর পরিমাণে, তাহলে কি পাবা? বাড়বে না, কম থাকবে। ড্রাগ যখন দিচ্ছি বাইরে থেকে, তখন আমার বিটা সেল দেখতেছে যে প্রচুর পরিমাণে ইনসুলিন আছে, সে কি ইনসুলিন রিলিজ করবে? না ম্যাম, কমাই দিবে, তাহলে তার নিজস্ব এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন কি হবে? কমে যাবে, কমে যাবে। তাহলে সি পেপটাইড কি হবে? কমবে, এখন এটাকে কিন্তু অনেক সময় ওই যে বলে যে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, হ্যাঁ, ওই এরকম ঘটনা হয়েছে যে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য আমি অসুস্থ হইলাম, বাইরের কান্ট্রিতে এরকম কাহিনী হতে পারে যে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য আমি অসুস্থ হইলাম, আমি দেখাচ্ছি আমি অসুস্থ, আমি হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হচ্ছে, আমি প্রচুর ইনসুলিন দিচ্ছি নিজে। এখন এটাকে কিভাবে আইডেন্টিফাই করবা যেটা কি আসলে আমার বডির ইনসুলিন, নাকি এটা আমি এক্সোজেনাস বাইরে থেকে ইনসুলিন দিয়ে আমি হাইপোগ্লাইসেমিয়া করছি? কিভাবে আমি মেজার করব? পেপটাইড যদি কম থাকে তাহলে বলবো যে আমি পেপটাইড থেকে তাহলে আমি
মেজার করতে পারবো, যেটা আসলে আমার নিজস্ব ক্রিয়েটেড হাইপোগ্লাইসেমিয়াকেই না। তাহলে সি পেপটাইড দেখে মেজার করা যাবে। তাহলে এটা কেন? তাহলে আমরা সি পেপটাইড মেজার করি, অলরেডি বলছি যে ইনসুলিনের হাফ লাইফ কম, সি পেপটাইডের হাফ লাইফ 30 মিনিট, এবং আমরা সি পেপটাইড মেজার করি কারণ ইনসুলিন এবং সি পেপটাইড ইকুইমোলার কনসেন্ট্রেশনে রিলিজ হয়, এবং ইনসুলিন মেজার করা যায় না বিকজ অফ ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম, বিকজ অফ enzymatic breakdown by insulinase enzyme, and because of some insulin binds to the receptor. So প্লাজমাতে আমি ঠিকমতো ইনসুলিন পাই না, সো আমি সি পেপটাইড মেজার করি, এবং সি পেপটাইডের ইম্পর্টেন্স হচ্ছে সি পেপটাইড দেখে আমরা মার্ক করতে পারি যে কিরকম হবে, মানে কোন ধরনের এটা কোন ধরনের হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে বা হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, কি ঘটনা। তাহলে ধরো টিউমার হচ্ছে ইনসুলিনোমা, তাহলে সেখানে কি হবে, প্রচুর পরিমাণে ইনসুলিন রিলিজ হবে, তাহলে সেখানে আবার কি হবে, সি পেপটাইড লেভেল বেশি পাওয়া যাবে, বাড়বে, তাই না? আচ্ছা, সি পেপটাইড কে বলা হচ্ছে বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা আমরা জেনে রাখবো যে বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। খুব রিসেন্টলি পাওয়া গেছে যে এটা আসলে কিছু ইম্পর্টেন্স আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্পগুলোকে স্টিমুলেট করে, এন্ডোথেলিয়াল সেলকে স্টিমুলেট করে, নাইট্রাস অক্সাইড সিনথেসকে স্টিমুলেট করে, ফলে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, এবং নাইট্রিক অক্সাইড হচ্ছে ভেসোডাইলেটর, আমরা এটা জানি, নাইট্রিক অক্সাইড ভেসোডাইলেটর। তাহলে এই তোমার যেটা যাদের কিনা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মালাইটাস, দ্যাট মিন্স কোনো ইনসুলিনই যাদের প্রোডাকশন হয় না, যাদের বাইরে থেকে আমি ইনসুলিন দেই, তাদের বডিতে কি নাই, ইনসুলিন নাই, বডিতে ইনসুলিন নাই, সাথে আর কি নাই, সি পেপটাইড নাই, পেপটাইড নাই। এখন আমি বাইরে থেকে ইনসুলিন দিলাম, তারপরেও দেখা যায় যে ওই পেশেন্টদের এক সময় না এক সময় এত ইনসুলিন কারেকশন করার পরেও, সবসময় তাদের ব্লাড গ্লুকোজ লেভেল ঠিক মতো কারেক্ট করার পরেও, এই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের কি হতে পারে, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, তারপর নেফ্রোপ্যাথি। এগুলো কেন হয়? ধারণা করা হয় যে ওদের সি পেপটাইডের ডেফিসিয়েন্সি আছে বডিতে। এই সি পেপটাইডের কারণে, সি পেপটাইড যেহেতু ভেসোডাইলেটর, যেহেতু সি পেপটাইড নাই, তাহলে ওখানে মাইক্রো অ্যানজিওপ্যাথি হয়, এবং এই কারণে এই রেটিনোপ্যাথি, তারপরে তোমার নেফ্রোপ্যাথি এগুলো হয়। তাহলে আমরা মানে সিনথেটিক সি পেপটাইড তৈরি করা যায় কিনা সেটা নিয়ে গবেষণা চলছে, ঠিক আছে, এবং তাদের ইম্পর্টেন্স এবং সি পেপটাইড আসলে কোনো কাজ করে কিনা এগুলো হচ্ছে গিয়ে এখনো কন্ট্রোভার্সিয়াল। কিন্তু এটা প্রথমে এটা মানে বলা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ, কিন্তু এটা খুব রিসেন্ট ধারণা। তো তোমরা যে টিচাররা যখন জিজ্ঞাসা করবে এটা বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ বলো, যদি আরো জানতে চায় তখন এগুলো বলো, আদারওয়াইজ দরকার নেই। নেক্সট আসো যে ইনসুলিন হচ্ছে 8 মিলিগ্রাম ইনসুলিন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান প্যানক্রিয়াসে 8 মিলিগ্রাম ইনসুলিন তৈরি হয়, যেটা কিনা ইকুইভ্যালেন্ট টু 200 বায়োলজিক্যাল ইউনিট, 200 বায়োলজিক্যাল ইউনিট। প্লাজমা ইনসুলিন মেজার করা কি একেবারেই যায় না? যায়। আমরা যদি রেডিও ইমিউনোঅ্যাসে করতে পারি তাহলে করা যেতে পারে, কিন্তু আমরা ইউজুয়ালি সি পেপটাইড দিয়ে মার্ক করি, মার্কার হিসেবে নেই। এবং 1 মিলিগ্রাম ইনসুলিন হচ্ছে 28 ইউনিট, এগুলো একটু জানার জন্য। ইনসুলিনের সোর্স হচ্ছে আগে ছিল, এখন হিউম্যান ইনসুলিন তৈরি করা হয় বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আগে ছিল বোভাইন এবং পোর্সিন সোর্স। এর মধ্যে পোর্সিন বা পিগ দিয়ে যেগুলো আসতো শুকর থেকে, সেগুলো হচ্ছে কাছাকাছি ছিল হিউম্যান ইনসুলিনের, মাত্র একটা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স ছিল, আর বোভাইনটা একটু 3টা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স। এবং যেহেতু এগুলা হিউম্যান ইনসুলিনের মতো না, সেহেতু এগুলা কি তৈরি করতো, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন তৈরি করতো। যেহেতু অলরেডি ইনসুলিন হচ্ছে প্রোটিন ইন নেচার, একে তো প্রোটিন ইন নেচার, আর একটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট, তার মধ্যে সেটা আবার নট হিউম্যান ইনসুলিন, বাইরে থেকে দেওয়া বোভাইন এবং পোর্সিন, সো এটা হাইপার সেন্সিটিভিটি বেশি করে। তারপর এটা হিউম্যান ইনসুলিন তৈরি করা হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। এটা জিজ্ঞাসা করা হয় যে কাকে ইউজ করা হয় এখানে, এখানে ইস্কেরেশিয়া কলাই, কলাই অথবা ইস্টের মধ্যে ডিএনএ ইন্ট্রোডিউস করে এইটা তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে আসো যে ইনসুলিন সিক্রেশন কিভাবে হয়, এটা তোমাদের ফিজিওলজিতে তোমরা অলরেডি পড়ছো, ইনসুলিন কিভাবে সিক্রেশন হয়। ঘড়িও নষ্ট, 12:03 বাজে না, আমার ঘড়িতে 10টা বেজে আছে। বলো ইনসুলিন কিভাবে সিক্রেশন হয়? দেখছো কত সুন্দর রাখছি, ইনসুলিনটা রাখতে পারি না। এটা হচ্ছে এই তোমরা তো লেকচার ইউটিউবে
এই তোমাদের ক্লাসের নাকি সিনিয়র ক্লাসের যে ইউটিউবে ওয়ান পিস মেডিসিনের ম্যাম আমাদের ক্লাসে ম্যাম রায়ান কই রায়ান কই ম্যাম আছে ম্যাম কি ক্লাসে বস কই জি ম্যাম। হ্যাঁ আয় হ্যাঁ কাকে পড়াইতেছি আমি কি লজ্জার কথা ওকে তো পড়াতে লজ্জা পাবো না না হ্যাঁ সত্যি আমি তোমাকে কি পড়াবো তুমি তো উল্টো পড়াচ্ছ না আপনাদের কাছ থেকে শিখেছি ম্যাম। আয় হ্যাঁ তোমার চেহারা দেখতে চাইছিলাম কিভাবে চেহারা দেখা যায় জানি রায়ান দেখি তোমার চেহারা ফেস ইয়ে করো চিনি একটু একটু wait। আমি আজকে তোমার লেকচার গুলো ম্যাডামকে দেখাইলাম তোমার লেকচার গুলা ম্যাডামকে দেখাচ্ছি বুঝছো ম্যাডামও তো খুব অবাক হচ্ছে বাবা এটা কোন ইয়ে? এখন আমি বুঝতে পারছিলাম না যে তুমি কি আমাদের 16-17 ব্যাচ না 15-16 ব্যাচ এই জন্য আমার একটু কনফিউশন ছিল খুব ভালো কনসেপ্ট ভেরি গুড এবং তুমি তো আমাকেই শেখাতে পারবা তোমার সাথে তাহলে তোমাদের মানে যারা যারা আসলে ভালো পড়ো তারা কিন্তু আমাদের কিন্তু টু ওয়ে ইন্টারাকশন মানে কি জানো আমি কি শুধু সব জানবো না তো আমি তো কিছুই জানি না অ্যাকচুয়ালি তোমরা জানবা তোমরা পড়বা আমাকে শেখাবা আমি আবার কিছু জানলে তোমাকে ইনফরমেশন দিব তোমার মধ্যে কিউরিওসিটি তৈরি করার চেষ্টা করবো যে আসলে কি আরো কি জানা যায় কিনা তাই না টু ওয়ে ইন্টারাকশন জি ম্যাম। পড়াইতেই লজ্জা লাগতেছে দেখো। না ম্যাম আমি তো আপনাদের থেকে শিখতে সব। আচ্ছা তুমি কি ইউজ করো সফটওয়্যার কোনো ম্যাম software? আমার ওই আইপ্যাড আছে তো ওই আইপ্যাড ইউজ করি। আচ্ছা আচ্ছা আইপ্যাডের এটা কি ইনবিল্ট সফটওয়্যার ওই যে বোর্ডটা এটা কি ওটা ওই আইপ্যাডের মধ্যেই সফটওয়্যার আছে ওটা, তো ওটা কিনতে হয় আলাদাভাবে, তো ওটা আমি কিনছি, ওটা দিয়ে ভিডিও করি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাহলে দেখো তাহলে দেখো এইটা আমি আবার ওই নাজিব স্যারের লেকচার শুনি হ্যাঁ তোমাদের তো যাদের সময় আছে তারা তো শুনতে পারবা খুব ভালো ওনার থেকে আমি মেইনলি অনেক কিছু রিসিভ করি বই পড়ি ওখান থেকে তোমাদের পড়াই এবং আমরা যে এমফিলে যেগুলো পড়ছি সেগুলো যাই হোক তাহলে গ্লুকোজ কিভাবে যখন আমরা খাওয়া দাওয়া করি ব্লাডে গ্লুকোজ বেড়ে যাচ্ছে হ্যাঁ ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ আবার কি করে এই গ্লুট কোনটা এটা বলো তো গ্লুট কি গ্লুট 2 ম্যাম। গ্লুট 2 এর মাধ্যমে গ্লুকোজ ঢুকলো গ্লুকোকাইনেজের মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট দেন গ্লাইকোলাইসিস দেন পাইরুভিক অ্যাসিড পাথওয়ে গেল পাইরুভিক অ্যাসিড তারপর টিসি এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আলটিমেটলি কি হয় এডিপি থেকে এটিপি তৈরি হয় গ্লুকোজ আলটিমেটলি কি করে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে ঢুকে তার বিভিন্ন প্রসেসের মাধ্যমে সে এটিপি তৈরি করে এটিপি আবার নরমালি এখানে একটা পটাশিয়াম চ্যানেল থাকে যেটা কিনা ক্লোজ থাকে পটাশিয়াম চ্যানেল ওপেন থাকে সব সময় ওপেন থাকে পটাশিয়াম চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল দিয়ে কি বের হয়ে যায় পটাশিয়াম দুষ্ট ছেলে ঘরের ভিতর থাকতে চায় না সে ঘর থেকে বের হয়ে যেতে চায় এবং সব সময় এটাই চলতে থাকে যেহেতু পটাশিয়াম পজিটিভ চার্জ এটা বের হয়ে গেল তাহলে সেলের ভিতরে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল থাকে ধরো সাপোজ -70 মিলিভোল্ট মানে ইলেকট্রোনেগেটিভিটি থাকে ঠিক আছে পটাশিয়াম দুষ্ট ছেলে এখন যখন এটিপি বেড়ে যায় তখন এই পটাশিয়াম চ্যানেলটাকে আমরা বলি এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল সো এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে যায় দরজাটা বন্ধ হয়ে গেল দুষ্টু ছেলে আর ঘর থেকে বেরোতে পারলো না তাহলে কি হলো বডি সেলের ভিতরে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেল মানে তার নেগেটিভিটি কি হলো মাইনুল নেগেটিভিটি কি হলো কমে গেছে ম্যাম কমে কমে গেছে গেল তাহলে 70 থেকে 50 45 40 এরকম নেমে আসলো নেমে আসলে কি হবে এই যে নেগেটিভিটি কমে গেল এখানে একটা পজিটিভিটি তৈরি হলো তাহলে কি তৈরি হলো ডিপোলারাইজেশন পোলারাইজেশন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল তখন কি হয়ে গেল ওপেন হবে
ওপেন হয়ে গেল। নরমালি কিন্তু এটা ক্লোজ ছিল বলতেছিল ক্যালসিয়াম চ্যানেলটা, এখন এটা ওপেন হয়ে গেল। তাহলে ক্যালসিয়াম ঢুকলো, ক্যালসিয়াম আবার কি করলো, এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে এই ফিউশন ঘটাইলো এই যে সিক্রেটরি গ্র্যানিউল এবং এই বি সেলের মেমব্রেনের সাথে মেমব্রেনের সাথে ঘটাইলো এবং এক্সক্রিশন করলো ইনসুলিন, সি পেপটাইড, অ্যামিলিন এবং কিছু প্রো ইনসুলিন। ঠিক আছে, তাহলে এখন এভাবে তাহলে ইনসুলিন সিক্রেশন হয়। এন্ড এটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে বাই চান্স যদি কারো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস বা গ্লুকোকাইনেজ এনজাইম সমস্যা থাকে গ্লুকোকাইনেজ এনজাইমে, ঠিক আছে, তাহলে কি হবে? এটিপি তৈরি হবে না ম্যাম, কারণ গ্লাইকোলাইসিস প্রসেসটা হবে না। গ্লুকোকাইনেজ হবে না। মিউট্যান্ট যাদের আছে, এনজাইমের সমস্যা আছে, তাদের এটিপি তৈরি হবে না, তাদের ইনসুলিন রিলিজ হবে না। তাহলে কি হবে তাদের এইসব পেশেন্টদের? ডায়াবেটিস মেলাইটাস। এই ধরনের ডায়াবেটিস মেলাইটাসকে আমরা বলি মডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস অফ ইয়ং পিপল। ঠিক আছে, মডি। এবং আরেকটা আছে সালফোনাইলুরিয়া এবং আরেকটা ড্রাগ মেগলিডিনাইটস, এই দুটোকে বলা হয় ইনসুলিন সিক্রেটোগোস। তোমরা অলরেডি পড়ছো এটা, তাই না? তোমাদের ওরাল অ্যান্টি ডায়াবেটিক আবার পড়াবো। সালফোনাইলুরিয়া এবং মেগলিডিনাইটস এরা কি করে? এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ করে দেয়। ক্লোজ করে দিলে কি হবে? পটাশিয়াম অ্যাকুমুলেট হবে বেশি বেশি, পটাশিয়াম অ্যাকুমুলেট হবে, ইলেকট্রোনেগেটিভ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ডিপোলারাইজেশন হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ইনসুলিন রিলিজ হবে। সো কল ইনসুলিন সিক্রেটোগোস। কাকে বলা হয়? দুইটা ড্রাগ, সালফোনাইলুরিয়া এন্ড মেগলিডিনাইটস। আবার ধরো এই পটাশিয়াম চ্যানেল যদি ক্লোজ থাকে, ড্রাগ দিয়ে ক্লোজ করা যায়, তাহলে ড্রাগ দিয়ে ওপেনও করা যায়। এই ড্রাগ দিয়ে ওপেন করে ড্রাগটার নাম হচ্ছে কি? ডায়াজক্সাইড। ডায়াজক্সাইড এনজাইমটা তাহলে ড্রাগটা তখন কি করবে? পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে দিবে। ওপেন করে দিলে কি হবে? পটাশিয়াম বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি হবে? হাইপারপোলারাইজেশন। হাইপারপোলারাইজেশন হবে, ফলে কি হবে? ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, তখন ইনসুলিন রিলিজ হবে হবে না। না হলে ব্লাড গ্লুকোজ লেভেল কি হবে? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তি থাকবে তখন। এটাকে তাহলে ডায়াজক্সাইড কি করতে পারে? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে পারে। এবং এরা সেলের ভিতরে কি তৈরি করে? নেগেটিভ চার্জ তৈরি করতেছে, যেহেতু হাইপারপোলারাইজেশন। ডায়াজক্সাইড ড্রাগ দিয়ে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে এবং এই ডায়াজক্সাইড ড্রাগটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেজোডাইলেটর, হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে আমরা ইউজ করি। এটা হচ্ছে ডিরেক্ট ভেজোডাইলেটর। এবং এরা কি করে? ব্লাড হাইপারটেনশনে ব্লাড প্রেশার কমায়। ঠিক একইভাবে তারা ব্লাড ভেসেলসের স্মুথ মাসেলে হাইপারপোলারাইজেশন তৈরি করে ভেজোডাইলেটেশন করে। যেহেতু ক্যালসিয়াম নাই, ক্যালসিয়াম ঢুকতে পারতেছে না, তাহলে ক্যালসিয়াম তো কন্ট্রাক্ট করতে পারতেছে না, ফলে কি হবে? ডাইলেটেশন হবে। ফলে কি হচ্ছে? ব্লাড প্রেশারটা কমতেছে। এই ব্লাড প্রেশার কমাইতে গিয়ে সে অনেক সময় ডায়াবেটিস বাড়ায় ফেলতে পারে এই প্রসেসের মাধ্যমে। তাহলে এই ড্রাগের একটা অ্যাডভার্স ইফেক্ট আমরা পড়তেছি, এটা যদিও অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তাহলে এটা কি করতে পারে? ডায়াবেটিস, হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিস বাড়াতে পারে। আচ্ছা, তারপর আসলে ইনসুলিন স্টিমুলেন্ট কি কি আছে? আমরা খাওয়া দাওয়া করলে ইনসুলিন রিলিজ হয়, এটা সবাই জানো, যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যাই হোক ইনসুলিন রিলিজ করবে। কিছু ইনক্রিটিন হরমোন আছে যেগুলা কিনা গাট ওয়ালের, জিআইটি গাট ওয়ালে থাকে। এরা কি করে? খাওয়ার পরপরই এরা রিলিজ হয় এবং ইনসুলিন সিক্রেট করে। এগুলা হচ্ছে ইনক্রিটিন গুলাকে কি বলা হয়? যেমন গ্লুকাগন লাইক পলিপেপটাইড 1। ইট ইজ নট গ্লুকাগন। গ্লুকাগন আর গ্লুকাগন লাইক পলিপেপটাইড 1 এক না। গ্লুকাগন লাইক পলিপেপটাইড 1, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটাকে আরো বলা হয় গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, সিক্রিটিন, কলিসিস্টোকাইনিন, এগুলা রিলিজ হয়, ইনক্রিটিন হরমোন। এগুলা কি করে? আবার ইনসুলিন রিলিজ বাড়ায়। তারপরে আমরা এএনএস চ্যাপ্টারে পড়ছিলাম বিটা 2 রিসেপ্টর কই থাকে, লোকেশন,
বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে থাকে, এরা সাইক্লিক এএমপি, এরা জিএস। সবসময় সব বিটা রিসেপ্টর গুলা কি ছিল মনে আছে? স্টিমুলেটরি ছিল, মানে স্টিমুলেটরি ছিল, জিএস। এরা আবার এটি থেকে সাইক্লিক এএমপি বাড়ায়, সাইক্লিক এএমপি বাড়লে একটু মাথায় রাখো যে ইনসুলিন রিলিজ হয়। আবার যে সালফোনাইলুরিয়া ম্যাগনেটিনেট অলরেডি বলছি, এরা ইনসুলিন রিলিজ করে। অ্যাসিটাইল কোলাইন, অ্যাসিটাইল কোলাইন হচ্ছে ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করে, জিআইটি খাবার ঢুকলে। ফলে ভ্যাগাস নার্ভ স্টিমুলেট হলে কি হয়, আলটিমেটলি ওই ইনক্রিটিন হরমোন গুলো রিলিজ হয়, আলটিমেটলি বিভিন্ন উপায়ে তারা ইনসুলিন রিলিজ করে। ইনক্রিটিনের ফাংশনটা কি? ইনক্রিটিনটা আমরা পড়বো যে ওরাল অ্যান্টি ডায়াবেটিক চ্যাপ্টারে, যে ইনক্রিটিন হরমোন হচ্ছে গাট ওয়ালে থাকে, ফুড পেলে আফটার যখন আমরা খাবো তখন ইনসুলিন রিলিজ হবে, তখন হচ্ছে গাট ওয়ালের এই ইনক্রিটিন গুলা রিলিজ হয়, এই ইনক্রিটিন গুলা ইনসুলিন রিলিজ করে এবং গ্লুকাগন লেভেল কমায়। কেন গ্লুকাগন লেভেল কমাবো? কারণ খাওয়ার পরে আমার এক্সট্রা গ্লুকোজের দরকার নাই। গ্লুকাগন কি করে, কোত্থেকে রিলিজ হয়? লিভার থেকে ব্লাডে রিলিজ হয়, কিন্তু আমরা অলরেডি বডিতে খাওয়ার পরে এমনিতে এক্সট্রা গ্লুকোজ আছে, আমার এক্সট্রা গ্লুকোজের দরকার নাই। তাহলে ইনক্রিটিন কি করবে, গ্লুকাগন লেভেল কমাবে। স্লো গ্যাস্ট্রিক এমটিং। আচ্ছা, আর কি আর সবাই শুনতেছো? আসো অরুণিমা? আছে ম্যাম। আছো, আচ্ছা। বুঝতে সমস্যা হচ্ছে? না না, আমি একটু দ্রুত আগায় যাচ্ছি। ম্যাম বোঝা যাচ্ছে এগুলো কিভাবে বুঝবো না, বুঝতে পারছি। হ্যাঁ, কি হয়েছে? না ম্যাম বোঝা যাচ্ছে বলতেছি। স্লো গ্যাস্ট্রিক এমটিং করে ইনক্রিটিন। স্লো গ্যাস্ট্রিক এমটিং করলে কেন স্লো গ্যাস্ট্রিক এমটিং করবে? খাবারটা অনেকক্ষণ ধরে পেটের মধ্যে রাখলে গ্লুকোজ অ্যাবজর্পশনটা ভালো হবে। তাহলে এবং অলসো এরা স্যাটাইটি বাড়ায়, মানে হাঙ্গার কমায়। ইনক্রিটিন এর কাজ, তাহলে ইনক্রিটিন হরমোনটা ইনসুলিনকে সিক্রেট করে, ইনসুলিন স্টিমুলেটর। এবং তাহলে ইনক্রিটিনের মতো আমরা যদি ড্রাগ দেই তাহলে কি হতে পারে, ইনসুলিন বাড়ানো যেতে পারে, তাই না? তাহলে ইনসুলিনের মতো আমরা ইনক্রিটিন মাইমেটিক দিলে কি করতে পারি, আমরা ইনসুলিন লেভেল বাড়াতে পারি। সো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ইনক্রিটিন মাইমেটিক ড্রাগ আমরা ইউজ করতে পারি, এবং এই ধরনের ড্রাগকে বলা হয় এক্সানেটাইড, তোমরা পড়বা। এবং এক্সানেটাইড হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক ড্রাগ। ইনক্রিটিন হরমোন গুলা অ্যাকচুয়ালি কি হয় জানো, ওই দ্রুত ডিস্ট্রাকশন হয়ে যায় বাই ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 এনজাইম। তাহলে অনেক সময় ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 এনজাইমকে যদি আমি ইনহিবিট করি তাহলে ইনক্রিটিন হরমোন বাড়ে, ইনক্রিটিন হরমোন বাড়লে ইনসুলিন রিলিজ বাড়ে। ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 ইনহিবিটর হচ্ছে একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এগুলা হচ্ছে সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, হ্যাঁ এই ড্রাগগুলা। তাহলে ইনক্রিটিন মাইমেটিক ড্রাগ আছে, তাহলে এবং এগুলোর উপায়ে আমার ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 এনজাইম ইনহিবিটর আছে, এই ড্রাগগুলো আমরা ইউজ করি। তাহলে এগুলো আমরা পরবর্তীতে পড়বো। ইনসুলিনকে ইনহিবিট করে কি ড্রাগ? ইনসুলিন নিজেই ইনসুলিনকে ইনহিবিট করতে পারে বেশি ইনসুলিন রিলিজ হলে। আলফা 2 রিসেপ্টর বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে ইনসুলিনকে ইনহিবিট করে। এরা কি জিআই মানে কি, সাইক্লিক এমপি কমাইলে ইনসুলিন রিলিজ কমবে। তাহলে একটা বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াসে মোর কনসেন্ট্রেশনে আলফা 2 থাকে দেন বিটা, তাইলে আলটিমেটলি এএনএস এ কোন জিনিসটা তাহলে বেশি হবে, ইনসুলিন ইনহিবিটর ইফেক্টটা বেশি হবে, কমবে। আর পরে আসে সোমাটোস্টেটিন তো তোমার ইউনিভার্সাল ইনহিবিটর, সে সব কিছু কমায় দেয়, তাহলে ইনসুলিনও সে কমায় দিচ্ছে। খাওয়া দাওয়া কম করলে, লো কনসেন্ট্রেশন অফ অ্যামাইনো অ্যাসিড ফুড, গ্লুকোজ এগুলা করলে আলটিমেটলি ইনসুলিন রিলিজ কমবে। তারপর বললাম যে কিছু ড্রাগ আছে ডায়াজক্সাইড, যেমন ইনসুলিন কমাবে। ইনসুলিন হেক্সামারে থাকে, এটা অলরেডি বলছি। ইনসুলিন ডিগ্রেডেশন হয়, এটা একটু ভাইবাতে জিজ্ঞাসা করে যে নরমাল ইনসুলিন ডিগ্রেডেশন হয় হচ্ছে তোমার ইয়ে দিয়ে, মানে মেইন আমাদের এন্ডোজেনাস ইনসুলিন 60% মেটাবলাইজড হয় লিভারে, 40% হয় কিডনিতে। আবার তোমার উল্টা ভাবে যদি আমি বাইরে থেকে ইনসুলিন দেই তাহলে উল্টা হয়ে গেল,
মানে 60% কিডনিতে আর 40% লিভারে মেটাবলিজম হয়। ঠিক আছে, এটা একটু ভাইবাতে জিজ্ঞাসা করে। এবং তাহলে কিডনিতে মেটাবলিজম হয় এরকম দুইটা ড্রাগের নাম বলো, কি বলবা? একটা হচ্ছে ইনসুলিন আর একটা কি? মরফিন বলতে পারো, মরফিন কিডনিতে মেটাবলিজম হয়, ইনসুলিন কিডনিতে মেটাবলিজম হয়। তাহলে এটা বায়ো ট্রান্সফরমেশন চ্যাপ্টারে তোমাদেরকে ধরবে যে কিডনিতে মেটাবলিজম হয় এরকম ড্রাগের এক্সাম্পল দাও। তাহলে একটা হচ্ছে ইনসুলিন। মেকানিজম অফ ইনসুলিন, মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন। ইনসুলিনের রিসেপ্টরটা কোথায় থাকে? এটা টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। এবং এই রিসেপ্টরটা কোথায় থাকে? ট্রান্সমেমব্রেনাস। দুইটা পার্ট, আলফা এবং বিটা। আলফা পার্টটা থাকে মেমব্রেন ট্রান্সমেমব্রেনের বাইরে, সেলের বাইরে। আর বিটা সাবইউনিট থাকে সেলের ভিতরে, মেমব্রেনকে ক্রস করে সেলের ভিতরে। তাহলে আলফা যখন ইনসুলিন আসে তখন ইনসুলিন যখন বাইন্ড করে আলফা সাবইউনিট তাহলে বাইন্ড করে ফার্স্টে। আলফা সাবইউনিট বাইন্ড করলে কি হবে? বিটা সাবইউনিট কনফরমেশনাল চেঞ্জ হবে। টাইরোসিন কাইনেজ থাকে বিটা সাবইউনিটে এবং টাইরোসিন কাইনেজ তখন কি হবে? অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হওয়ার ফলে কি হবে? আলটিমেটলি ফসফোরাইলেশন শুরু হয়ে যাবে তাদের মধ্যে। ফসফোরাইলেশন শুরু হইলে কি হবে? একটা একটাকে ফসফোরাইলেট করে থাকবে এবং বিটা সাবইউনিট গুলো ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসবে, বিটা সাবইউনিট পাশাপাশি চলে আসবে এবং একটা এনজাইম আরেকটা এনজাইমকে একটা সবসময় ফসফোরাইলেট করতে থাকবে। করতে করতে এরা কি করবে? আইআরএস বলে, আইআরএস ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট, এগুলোকেও ফসফোরাইলেট করে, এগুলোকে বলা হয় ডকিং প্রোটিন। এগুলাও ফসফোরাইলেট হয়। আলটিমেটলি ওরা দুইটা পাথওয়েকে অ্যাক্টিভ করে। দুইটা পাথওয়ে কি দেখো? ফসফেটিডাইল ইনোসিটল 3 কাইনেজ পাথওয়ে, অ্যানাদার পাথওয়ে যে নাইট্রোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ পাথওয়ে। তাহলে এই দুইটা পাথওয়ে অ্যাক্টিভ হয় এবং একটা নেটওয়ার্ক অফ ফসফোরাইলেশন তৈরি হয় এবং তাতে ইনসুলিন ফাংশন হয়। এবং ইনসুলিনের মেইন ফাংশনটা কি? তার প্রধান কাজটা, সে মেকানিজমটা কি করে? GLUT4 কে সেলের ভিতর থেকে সেল মেমব্রেনে নিয়ে আসে। দ্যাট মিন্স ট্রান্সলোকেশন অফ GLUT4 সেলের ভিতরে থাকে, ওইটা সেলের বাইরের দিকে নিয়ে আসে, ফলে গ্লুকোজ আপটেক ভালো হয়। এখন বলো GLUT4 কোথায় কোথায় থাকে? লিভার, স্কেলেটাল মাসল, অ্যাডিপোজ টিস্যু। ভেরি গুড। তাহলে ওইখানে আমাদের গ্লুকোজ গুলা কি হবে? তখন গ্লুকোজ আপটেক হবে, গ্লুকোজ ঢুকে যাবে মাসল অ্যাডিপোজ টিস্যুতে। তারপরে তোমার এবং অন্যান্য ফাংশন গুলা কি কি? ইনসুলিনের অন্যান্য ফাংশন গুলা প্রোটিন সিনথেসিসের মাধ্যমে করবে। কি কি ফাংশন? প্রোটিন অ্যানাবলিক ফাংশন, অ্যানাবলিক হরমোন, তাই না? প্রোটিন, ফ্যাট এগুলা সব করবে, সিনথেসিস করবে। এই ফাংশন গুলা হচ্ছে এই প্রসেসে। তারপর আসো ইনসুলিন প্রিপারেশন কি কি আছে? 4 ধরনের আছে, র্যাপিড অ্যাক্টিং বা আলট্রা শর্ট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এছাড়াও আছে কিছু মিক্সড। ঠিক আছে, র্যাপিড অ্যাক্টিং বা আলট্রা শর্ট অ্যাক্টিং হচ্ছে লিসপ্রো, অ্যাসপার্ট, এগুলোর নামগুলো একটু বলতে হবে। গ্লুলিসিন। শর্ট অ্যাক্টিং কে আমরা বলি রেগুলার ইনসুলিন, রেগুলার হিউম্যান ইনসুলিন। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে এনপিএইচ, নিউট্রাল প্রোটামিন হেড ড্রন। আচ্ছা, আরেকটা জিনিস আছে শর্ট অ্যাক্টিং ইনসুলিনের, আরেকটা পুরনো ভার্সন ছিল সেমি লেন্থি ইনসুলিন। রেগুলার ইনসুলিন এবং সেমি লেন্থি। অনেক সময় অনেক স্যাররা পুরনো লেন্থি কথা শুনতে চায়, সবাই না, কোনো কোনো টিচার শুনতে চায়। সেমি লেন্থি শর্ট অ্যাক্টিং। তাহলে লেন্থি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর আলট্রা লেন্থি হচ্ছে লং অ্যাক্টিং। ওকে, এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নতুনটার নাম হচ্ছে এনপিএইচ, লং অ্যাক্টিং নতুনগুলোর নাম হচ্ছে ডেটিমিড এবং গ্লার্জিন, আর আলট্রা লেকটিন হচ্ছে লং অ্যাক্টিং। এছাড়াও কিছু মিক্সড আছে রেগুলারের সাথে শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং এর সাথে তোমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং এর সাথে তোমার আলট্রা শর্ট অ্যাক্টিং, এরকম মিক্সড অবস্থায় ইনসুলিন পাওয়া যায়। এখন কখন কিরকম ইনসুলিন দিবা এটা তোমার ডিপেন্ড করবে পেশেন্টের হাইপারগ্লাইসেমিক সিচুয়েশনের উপর। যদি খাওয়ার পরপরই বেড়ে যায় তাহলে কোনটা দিবা?
জাস্ট খাওয়ার সাথে সাথে বেড়ে গেল। শর্ট অ্যাক্টিং দিব। ইমিডিয়েট খাওয়া অবস্থায়। আলট্রা শর্ট অ্যাক্টিং, তাই না? তারপরে তোমার খাওয়ার পর বাড়লো, শর্ট অ্যাক্টিং। তারপর সারাদিন ধরে বেশি থাকে, লেভেলে আসে না, তাহলে কি দিব? লং অ্যাক্টিং দিব তো। লং অ্যাক্টিং দিব। ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া, ফাস্টিং মানে কি? সকালবেলা ঘুম থেকে উঠে হাইপারগ্লাইসেমিয়া, তাহলে কোনটা দিবা? লং অ্যাক্টিং। রাতের বেলায় দিয়ে রাখবো লং অ্যাক্টিং অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তাই না? এটা কখন দিবা তাহলে? ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া হইলে রাতে দিব। রাতে দিতে হবে। খাবারের পর। পেশেন্ট যদি রাত 9টায় ঘুমায় যায়, তুমি নাস্তা দিতে দেরি করতেছো, তোমার বাসায় নাস্তা রেডি হতে 9টা বাজে সকাল, পেশেন্ট ঘুমায় যায় রাত 9টায়, কোনটা দিবা? লং অ্যাক্টিং দিব। ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া আছে, লং অ্যাক্টিং দিবা। পেশেন্ট ঘুমায় রাত 12টা 1টায়, তখনও খায় কিছু, তারপর তার ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া হয়, কোনটা দিবা? তাও তো লং অ্যাক্টিং দিতে পারবো। ইন্টারমিডিয়েট, তাই না? ম্যাম লং অ্যাক্টিং ইউজ করতে পারবো না তখন? লং অ্যাক্টিং পারবো, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পারবো, তাই না? আচ্ছা, জি ম্যাম। খাওয়া অবস্থায় বেড়ে যায়, অনেক সময় খাইতে খাইতে বেড়ে যায়, দেখা গেল যে খাওয়া স্টার্ট করলেই বেড়ে যায়, তাহলে আমরা আলট্রা শর্ট অ্যাক্টিং দিব। এই ধরনের ডিসিশন নিতে হবে যে আমার কখন কিরকম ইনসুলিন দেওয়া লাগবে। এটা একটু ভাইবাতে জিজ্ঞাসা করে লিসপ্রো কিভাবে তৈরি হয়েছে, লিসপ্রো আলট্রা শর্ট অ্যাক্টিং কিভাবে তৈরি হয়েছে। প্রোলিন B28 পজিশন মুভ টু B29, বি চেইনের 28 পজিশনে প্রোলিন থাকে, সেটা চলে গেল B29 এ, আবার B29 এর লাইসিনটাকে নিয়ে চলে আসলো B28 এ। তাহলে এরকম একটু এক্সচেঞ্জ করে একটা অ্যানালগ তৈরি করা হয়েছে, তার নাম হচ্ছে ইনসুলিন লিসপ্রো। ফলে এইটার র্যাপিড অ্যাক্টিং হচ্ছে ইনসুলিনটা, হ্যাঁ। এবং হচ্ছে এটা খাওয়া অবস্থায় যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে, ইন্ট্রাপ্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়ার জন্য এটা হেল্পফুল, পোস্টপ্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়াতে হেল্পফুল, যা যদি ইমিডিয়েটলি আফটার মিল হয়। একটু পরে হইলে এটা আবার বেশি কাজ করে না, হ্যাঁ, তখন আবার আমার শর্ট অ্যাক্টিং লাগবে। তারপর অ্যাসপার্ট কিভাবে তৈরি হয়েছে এটা জিজ্ঞাসা করে যারা একটু ভালো পারে। অ্যাসপার্ট মানে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাড হয়েছে, তাহলে কোথায় অ্যাড হয়েছে? প্রোলিন B28 এর জায়গায় একটা অ্যাসপার্ট অ্যাড হয়েছে, বলা হচ্ছে অ্যাসপার্ট, ইনসুলিন অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাড হওয়ার কারণে। গ্লুলিসিন জিজ্ঞাসা করে না ভাইবাতে, আমি দেখি নাই। তারপর হচ্ছে রেগুলার ইনসুলিনটাকে কি ধরনের ইনসুলিন বলা হয়? শর্ট অ্যাক্টিং ইনসুলিন বলা হয়, বা এবং এটা হচ্ছে গিয়ে সলিউবল ইনসুলিন, এটা মনে রাখবা, সলিউবল ইনসুলিন, এবং এটা আইডেন্টিক্যাল টু হিউম্যান ইনসুলিন। এবং কখন কখন আমরা এই রেগুলার বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেই? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, বিফোর এন্ড আফটার সার্জারি, প্রেগন্যান্সি, অ্যাকিউট ইনফেকশন, হাইপারক্যালেমিয়া, কারণ আমরা অনেক সময় এগুলোকে আইভি তে দিতে পারি। সো আইভি কন্ডিশনে যেসব অবস্থা, যেমন সার্জারির সময় আমি শর্ট অ্যাক্টিং দিব, কারণ এটা আইভি দেওয়া যায়। কিটোঅ্যাসিডোসিস আমার ইমার্জেন্সি কন্ডিশনে আমার আইভি দিতে হবে, তখন আমি শর্ট অ্যাক্টিং ইনসুলিন চুজ করব। তারপরে অ্যাকিউট ইনফেকশন হলো খুব বেশি, আমার ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক চলতেছে, সেক্ষেত্রে আমি আইভি ইনসুলিন ইউজ করব, শর্ট অ্যাক্টিং, সলিউবল ইনসুলিন আর রেগুলার ইনসুলিন। তারপরে আসো সেমি লেন্টি, লেন্টি, আলট্রা লেন্টি। সেমি লেন্টি হচ্ছে শর্ট অ্যাক্টিং, লেন্টি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর আলট্রা লেন্টি হচ্ছে লং অ্যাক্টিং। সেমি লেন্টি হচ্ছে গিয়ে জাস্ট জিঙ্ক দিলাম, প্রম্পট দিলাম, যা দেওয়া মাত্র যে একটা অ্যামরফাস সাসপেনশন তৈরি হয়, এটা হচ্ছে ফাস্ট অ্যাক্টিং। আরো বেশি জিঙ্ক দেই, আরো অ্যামরফাস আরো ঘন হয়ে যাচ্ছে, আরো টার্বিড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আরো বেশি যদি জিঙ্ক অ্যাড করি, এক্সটেন্ডেড ইনসুলিন জিঙ্ক, তখন সে ক্রিস্টালাইন ফর্ম হয়ে যায়, সেটা হচ্ছে লং অ্যাক্টিং। তারপর হচ্ছে এনপিএইচ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এবং এটা হচ্ছে তোমার আরেকটা বলা হয়, এটা একটা নাম হচ্ছে আইসোফ্যান। এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নিউট্রাল প্রোটামিন হেজড্রন, কেন প্রোটামিন অ্যাড করা হয়, এবং পিএইচ অ্যাট নিউট্রাল পিএইচ এ থাকতে হবে, এটা ক্রিস্টালাইন জিঙ্ক ইনসুলিন প্লাস প্রোটামিন। এখন প্রোটামিন হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কেন বলা হয়েছে? কারণ প্রোটামিনটা আস্তে আস্তে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ডিগ্রেডেশন হয়, এবং স্লোলি ইনসুলিন রিলিজ হয় প্রোটামিন থেকে, এবং সেই ইনসুলিনটা কাজ করে। তাইলে এই কারণে এটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। কেন? প্রোটামিন অ্যাড করার কারণে
এটা ইনসুলিনটা তখনও মানে এত অ্যাক্টিভ ফর্মে থাকে না, ধীরে ধীরে প্রোটামিন ডিগ্রেডেশন হয়, ধীরে ধীরে ইনসুলিন রিলিজ হয়, ধীরে ধীরে কাজ করে। তাহলে এটা ইন্টারমিডিয়েট। তারপর আসো তোমার লং অ্যাক্টিং গুলার নাম বলো, জানতে চায় যে এটাকে বলা হয় পিকলেস। এরা হচ্ছে কোনো পিক নাই ওদের, মানে সবসময় একই রকম ইনসুলিন লেভেল মেনটেন করবে 24 ঘন্টা ধরে। এবং গ্লার্জিন এবং ডেটিমির, এবং কোনটা কিভাবে তৈরি হয়, গ্লার্জিন হচ্ছে 53 অ্যামাইনো অ্যাসিড থাকে, ভাইবাতে জিজ্ঞাসা করে বি চেইন কার্বক্সিল টার্মিনালে, এটা তোমাদের মুখস্থ করার বিষয় আসলে। অ্যাটাচ টু আর্জিনিন মলিকিউল, ফলে 32 অ্যামাইনো অ্যাসিড হবে, এবং A21 পজিশনে অ্যাসপারজিনিন অ্যাড হবে গ্লাইসিনের পরিবর্তে। তাহলে এই কারণে, এবং আরেকটা জিনিস জানতে হবে যে এটা লং অ্যাক্টিং পিকলেস জানা ছাড়াও একটা জিনিস জানতে হবে যে এই গ্লার্জিনটা অন্যান্য ইনসুলিনের সাথে মিক্স করে দেওয়া যায় না, এটা সেপারেট সিরিঞ্জে দিতে হবে, নাহলে এটা কাজ করে না, এটার অ্যাকশনটা, এটার ফর্মুলেশনটা অ্যাসিডিক, তাই অন্যান্য ইনসুলিন গুলাকে সে ডিস্ট্রাকশন করতে পারে। তাহলে সে এই গ্লার্জিনটাকে আমার সেপারেট সিরিঞ্জে দিতে হবে, এটা প্রিমিক্সড বা মিক্সড করা যাবে না। তারপর আসো ডেটিমিরও তোমাদের এই জিনিসগুলো আছে, সব শোনো, এগুলো কিন্তু সবাইকে ধরে না, লিস্পোটা সবাইকে ধরবে। লিস্পো কিভাবে তৈরি হলো, ডেটিমির গ্লার্জিন যারা খুব ভালো পারবে, ডিপের কোশ্চেন গুলা পারবে, ওদেরকে জিজ্ঞেস করা হয় কিভাবে স্ট্রাকচারাল চেঞ্জ হয় এই জিনিসগুলো। হ্যাঁ, টার্মিনাল থ্রিওনিন ড্রপড ফ্রম দ্য B30 পজিশন এবং মিস্টেরিক অ্যাসিডেজ অ্যাড করা হলো B29 লাইসিন পজিশনে, তাহলে ডেটিমির তৈরি হলো। ডেটিমির হচ্ছে ফার্স্ট, এগুলো তোমার লং অ্যাক্টিং ইনসুলিন। এই হচ্ছে আমার ইনসুলিন ডেলিভারি কিভাবে হয় অলরেডি তোমরা জানো, এগুলা পোর্টেবল পেন, তারপরে ফাইন নিডল, হ্যাঁ, তারপর কন্টিনিউয়াস সাবকিউটেনিয়াস ইনফিউশন ডিভাইস। কন্টিনিউয়াস সাবকিউটেনিয়াস ইনসুলিন ইনফিউশন ডিভাইস, এখানে আমরা কোন ধরনের ইনসুলিন দিতে পারি, কন্টিনিউয়াস রিলিজ হবে। লং অ্যাক্টিং লং অ্যাক্টিং তো আমরা কন্টিনিউয়াস রিলিজ হওয়া দরকার হয় না, একবার রিলিজ হলে হয়ে যায়। শর্ট অ্যাক্টিং গুলো আলট্রা শর্ট অ্যাক্টিং দেওয়া যেতে পারে, তাই না? তারপর দেখো ইন্ট্রাভেনাস দিতে পারি আমরা। ইন্ট্রানেজালও অনেক সময় ট্রাই করা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় নেজাল ইরিটেশন করে, নেজাল স্টিফনেস করে, রানি নোজ করে, এটা ট্রাই করা হয় না। ইন্ট্রাপেরিটোনিয়াল ডায়ালাইসিসের সময় আমরা দিতে পারি, এটা রেয়ার। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসুলিনের ইন্ডিকেশন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস দিতেই হবে। টাইপ 2 তে কখন দিবা, যখন ওরালি কাজ করবে না, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলা দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তখন আমি আনকন্ট্রোলড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যখন কমপ্লিকেশন নিয়ে আসবে তখন দিব নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, কিটোঅ্যাসিডোসিস। গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস সার্জারির সময় আমার লাগবে, ডায়াবেটিক পেশেন্ট ওরালি পেশেন্ট কিন্তু সে সার্জারিতে যাবে, তখন আমি ওরাল সুইচ করে ইনসুলিন নিতে হবে। তারপরে তোমার সিভিয়ার ইনফেকশন, অ্যান্টিবায়োটিক দিচ্ছে ইনজেক্টেবল, তাহলে আমি তখনই ইনসুলিন নিব। আচ্ছা, ইনসুলিনের কোনো আদার ইউজ আছে কিনা? আছে। এরা গ্লুকোজকে সেলের ভিতর ঢুকানোর পাশাপাশি ইনসুলিন পটাশিয়ামকেও একসাথে সেলের ভিতর ঢুকায় দেয়, ফলে হাইপার ক্যালেমিয়া কারেক্ট করা যায়। হ্যাঁ, ব্লাডের পটাশিয়ামকে সেলের ভিতর ঢুকায় দেয়, ফলে কি হবে, হাইপার ক্যালেমিয়া কারেকশন হবে। তাহলে এরা কি করতে পারে, হাইপোক্যালেমিয়া প্রডিউস করতে পারে। তাহলে কোন কোন ড্রাগ হাইপোক্যালেমিয়া করে, এটা কিসে আসে বলো, কিসে আসবে? ডায়াবেটিস ডায়াবেটিস গুলা ফুসেমাইড, থায়াজাইড, বিটা অ্যাগনিস্ট, স্টেরয়েড, ইনসুলিন, এরা কি করে, হাইপোক্যালেমিয়া করে। এরা অস্পিতে আসে পরীক্ষায়। অ্যাবসলিউট ইন্ডিকেশন এটা অলরেডি বলছি। অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাইপোগ্লাইসেমিয়া করে, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন করে। আচ্ছা, তোমাদের পার হয়ে গেছে সময় না, তোমরা তো কেউ কিছু বলতেছো না। ইয়েস ম্যাম। তাহলে নেক্সট ওরাল অ্যান্টি ডায়াবেটিকের সাথে এই বাকি অংশটা পড়ায় দিব, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, ওকে ম্যাম। আমি খেয়াল করি নাই, তোমরাও কিছু বলতেছো না, সময় পার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম